জেন নামের সুন্দরী ওয়েটার মেয়েটাকে সবসময় বখাটে ছেলেরা বিরক্ত করার চেষ্টা করে, কারণ তার সুন্দর চেহারা আর ফিগারের কারণে সবাই ভাবে জেন হয়তো তাদের এক্সট্রা কোনো সার্ভিস দেবে। তো একবার হোটেলে একটা লোক জেনের সাথে একটু বেশি অসভ্যতা করার চেষ্টা করে, আর জেনও কোনো কিছু না ভেবে ঘুষি মেরে লোকটার মুখের নকশায় বদলে দেয়। কিন্তু এর ফলস্বরূপ জেনকে ওই চাকরিটা থেকে সাথে সাথে বের করে দেওয়া হয়। আর এই মাসে এটা জেনের 3 নাম্বার চাকরি, যেখান থেকে তাকে এইভাবে বের করে দেওয়া হলো। এদিকে সবার সামনে এইভাবে মার খাওয়ার পর লোকটা নিজের অপমান কিছুতে মেনে নিতে পারছে না, তাই সে তার পুরো গ্যাং নিয়ে পার্কিং এরিয়াতে জেনের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু জেন তো আর যাকে তাকে ভয় পাওয়ার মতো মেয়ে নয়। পার্কিং লটে তাদের দেখা হতেই জেন সোজা ওই লোকটার এমন জায়গায় একটা লাথি মারে যেখানে ব্যথাটা সবচেয়ে বেশি লাগে। এরপর জেন একা হাতে ওদের সবাইকে মেরে একেবারে তক্তা বানিয়ে দেয়। ওদের গ্যাংয়ের একজন তো ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জেন দৌড়ে গিয়ে তাকেও ধরে ফেলে আর আচ্ছা মতো ধোলাই দেয়। এখন আপনাদের মনে হতে পারে জেন এত সাহসী আর এত ভালো মারামারি কিভাবে পারে। আসলে জেন ছোটবেলা থেকে তার বাবার সাথে মার্শাল আর্টস প্র্যাকটিস করে। আজ থেকে ঠিক 10 বছর আগে তার বাবা, যিনি কিনা নিজেও একজন দুর্ধর্ষ ফাইটার, একটা প্রতিযোগিতায় অংশ নিতে হংকংয়ে আসেন। আর তারপর থেকেই তিনি হঠাৎ করে পুরোপুরি গায়েব হয়ে যান। বাবার এই হারিয়ে যাওয়ার ব্যাপারটা জেনের বুকে যেন সবসময় একটা কাঁটার মতো বিঁধতে থাকে। কিন্তু জেন এখন বেশ বড় হয়ে গেছে আর আগের চেয়ে অনেক বেশি স্ট্রং। তাই সে ফাইনালি সিদ্ধান্ত নিয়েই ফেলে যে এবার সে নিজেই ব্যাকপ্যাক করে সোজা হংকংয়ে যাবে। আর সেখানে গিয়ে সে নিজেই খুঁজে বের করবে যে 10 বছর আগে তার বাবার সাথে আসলে কি হয়েছিল। তো জেন তার মাকে বিদায় জানিয়ে সোজা হংকংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হংকং শহরটা জেনের কাছে একদম নতুন আর অচেনা, তাই বাসা থেকে নামা মাত্রই সেখানকার লোকাল একটা গ্যাং চালাকি করে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। জেন কিন্তু ততক্ষণে খুব ভালো মতোই বুঝে যায় যে ওরা আসলে তার হ্যান্ডব্যাগটা ছিনতাই করতে চাইছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে সাথে সাথে অ্যাকশন নয় এবং ওদের সবাইকে আচ্ছা মতো পেটাতে শুরু করে। কিন্তু জেন তো একা, আর ওরা ছিল সংখ্যায় অনেক, তাই একা হাতে জেন কিছুতেই ওদের সাথে পেরে ওঠে না। ঠিক তখনই সেখানে হঠাৎ করে একজন মহিলা এসে হাজির হয়, আর চোখের পলকে সে একাই ওই গ্যাংয়ের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। এদিকে মার খেয়ে জেনের চোখ তখন ঝাপসা হয়ে আসছিল, তাই সে ওই মহিলাকে তখন ঠিক মতো দেখতে পায় না। এরপর যখন জেনের জ্ঞান ফেরে, সে চোখ খুলে দেখে যে সে একটা মন্দিরের ভেতরে শুয়ে আছে, আর যে মহিলাটা তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে সে আর অন্য কেউ নয়, সে হলো হংকংয়ের উদাং মার্শাল আর্টসের একজন গুরু, মাস্টার শু। এরপর ওই মন্দিরে সুস্থ হওয়ার সময় জেন মাস্টার শুকে নানা কাজে বেশ সাহায্য করে। সে পুরো মন্দিরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়, যেটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়েছিল। মাস্টার শু এর আগে এই মন্দির পরিষ্কার করার জন্য কিছু লোক ভাড়া করেছিল ঠিকই, কিন্তু তারা এখানে কাজ না করে শুধু টাইম পাস করে চলে যেত। তো পরিষ্কার করার সময় জেন সেখানে একটা মরা পাখি পড়ে থাকতে দেখে। পাখিটাকে মরা অবস্থায় দেখে জেনের খুব কষ্ট হয়, আর দূর থেকে মাস্টার শু চুপচাপ জেনকে খেয়াল করতে থাকে। ঠিক এই জায়গায় এসে গল্পে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক শুরু হয়। আসলে আজ থেকে ঠিক 5 বছর আগে মাস্টার শু একটা আন্ডারগ্রাউন্ড ফাইটে অংশ নেয়। সেই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে তার মুখোমুখি হয় ওয়াই নামের এক শাওলিন ফাইটার। তাদের দুজনের মধ্যে ফাইটটা এতটাই ভয়ঙ্কর হয় যে শেষ পর্যন্ত কে জিতেছে সেটা ডিসাইড করাই যাচ্ছিল না। তাই আয়োজকরা ঠিক করে যে প্রাইজ মানি বা জেতার টাকাটা দুজনের মধ্যে একদম সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কিন্তু ওই শাওলিন মেয়েটা কিছুতে টাকা ভাগ করতে রাজি হয় না। তখন আয়োজকরা একটা নতুন শর্ত দেয়। তারা বলে যে পরবর্তী ফাইট তখনই হবে যখন তোমরা দুজন নিজেদের একজন করে যোগ্য শিষ্য বা স্টুডেন্ট নিয়ে আসবে, আর ওই শিষ্যদের ফাইট দেখেই ঠিক করা হবে যে আসলে কে আসল বিজয়ী। আর ঠিক তখন থেকে মাস্টার শু নিজের জন্য একজন যোগ্য শিষ্যের খোঁজ করছে। এদিকে ওই কম্পিটিশন শুরু হতে যখন আর মাত্র 3 মাস বাকি, ঠিক তখনই জেন সেখানে এসে পৌঁছায়। আর অদ্ভুত ব্যাপার হলো, জেনও তো হংকংয়ে এসেছে ওই কম্পিটিশনটাতেই অংশ নেওয়ার জন্য, কারণ তার বাবাও এই ফাইট করতে এসে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জেনের বর্তমান ফাইটিং স্কিল খুব একটা স্ট্রং না। এই অবস্থায় সে যদি ওই টুর্নামেন্টে যায় তাহলে রিংয়ের ভেতর তার মৃত্যু একদম নিশ্চিত। আর এই কথাটা শুনে জেন যখন মন্দির থেকে চলে যেতে চায়, ঠিক তখনই মাস্টার শু তাকে আটকায়। সে জেনকে বলে, আমি যদি এখন এই মরা পাখিটাকে বাঁচাতে পারি তাহলে তোমাকে আমার শিষ্য হতে হবে, আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি নিজে তোমাকে ট্রেন করব। এরপর মাস্টার শু তার ভেতরে থাকা মার্শাল আর্টসের পাওয়ার বা শক্তি ব্যবহার করে সে নিজের এনার্জি ওই ছোট্ট পাখিটার শরীরে পাঠায়। আর জেনের চোখের সামনে অবিশ্বাস্যভাবে সে মরা পাখিটা জ্যান্ত হয়ে উঠে যায়। এই সব কিছু দেখে জেনের মনে হয় যেন ভাগ্যই তাকে এখানে মাস্টার শুয়ের কাছে পাঠিয়েছে। আর ঠিক সেই দিন থেকেই জেনের অফিসিয়াল ট্রেনিং শুরু হয়ে যায়। তার ট্রেনিংয়ের সবচেয়ে প্রথম ধাপই ছিল স্ট্যান্স ট্রেনিং, অর্থাৎ একদম সোজা হয়ে দাঁড়িয়ে নিজের শরীরের ব্যালেন্স ধরে রাখা। রোদ হোক কিংবা বৃষ্টি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তাকে এটা প্র্যাকটিস করতে হয়। শুরুর দিকে জেনের জন্য এই সবকিছু বেশ কষ্টকরই মনে হয়, কিন্তু টানা 2 মাস হাড় ভাঙা খাটুনি আর ট্রেনিংয়ের পর জেনের ফাইটিং স্কিল আগের চেয়ে অনেকটাই ইমপ্রুভ করতে শুরু করে। তার শরীরের শক্তিও আগের চেয়ে অনেক বেড়ে যায়। তবে সে কিন্তু এখনো মাস্টার শুয়ের লেভেলের ধারে কাছেও পৌঁছাতে পারেনি, কারণ সে এখনো এক হাতে একটা বড় ঘন্টা বাজাতে পারে না, যেটা কিনা মাস্টার শুয়ের জন্য একেবারে বাঁ হাতের খেলা। অন্যদিকে শাওলিন আর্ট স্কুলে হঠাৎ করে খুব রহস্যময় একটা মেয়েকে দেখা যায়,
আর সে ওখানে ঢুকে একেবারে একসাথে 10 জন ফাইটারকে চ্যালেঞ্জ করে বসে। একজন বেশ লম্বা চড়া মেয়ে তার সাথে লড়তে আসে ঠিকই, কিন্তু সে মুহূর্তের মধ্যে হেরে যায়, কারণ এই রহস্য মেয়েটার গায়ের জোর সত্যি অনেক বেশি। এই মেয়েটার নাম হলো লিং। লিং মূলত এমন একটা মেয়ে যে কিনা সবসময় এদিক সেদিক ঘুরে বেড়ায়, কারণ তার নিজে থাকার মতো নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই। আর লিংয়ের এই মারাত্মক পাওয়ার দেখেই শাওলিন স্কুল তাকে দারুণ একটা অফার দেয়। তারা তাকে থাকার জায়গা, খাবার আর ট্রেনিং দেওয়ার পাশাপাশি আরও বলে যে মাত্র 3 মাসের ট্রেনিংয়ের পর এই দুনিয়ায় কেউই আর লিংকে হারাতে পারবে না। তো লিং যে কিনা এমনিতে ভবঘুরের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, এই দারুণ অফারটা শুনে সাথে সাথেই রাজি হয়ে যায়। আর এখান থেকেই গল্পটা কিন্তু আরও বেশি এক্সাইটিং হতে শুরু করে, কারণ এদিকে জেন কঠোর ট্রেনিং করছে আর অন্যদিকে লিন শাওলিন স্কুলে নিজেকে প্রস্তুত করছে। তো এইভাবেই দেখতে দেখতে 3টা মাস কেটে যায়, আর ফাইনালি সেই দিনটা চলে আসে যার জন্য সবাই এত অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ডেডলি আন্ডারগ্রাউন্ড কম্পিটিশন, যেটা কিনা প্রতি 5 বছর পর পর অনুষ্ঠিত হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শুধুমাত্র মেয়েরাই ফাইট করে, তবে এরা কিন্তু জেনাতন কোনো সাধারণ মেয়ে নয়। এখানকার প্রত্যেকটা মেয়ে দুনিয়ার সেরা সব ফিমেল ফাইটার। এদের শরীর যেমন স্ট্রং, এদের লুকসও ঠিক ততটাই অ্যাট্রাকটিভ। আর এই মেয়েদের এমন পাগলাটে মারামারি দেখে এখানকার দর্শকরা সবচেয়ে বেশি মজা নেয়। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো রিংয়ে নামার আগে প্রত্যেকটা ফাইটারকে নিজের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদে সাইন করতে হয়, আর এই সাইন করার মাধ্যমে শুরু হয়ে যায় অফিসিয়াল টুর্নামেন্ট। তো টুর্নামেন্টের একদম প্রথম ফাইটারের পরে জেনের তার অপোনেন্ট হিসেবে আসে একজন দুর্ধর্ষ এক তাইকোয়ান্দো ফাইটার। মেয়েটার লাথির জোর এতটাই মারাত্মক যে তার দেওয়া প্রথম একটা শক্ত লাথি খেয়ে জেনের পুরো ব্যালেন্সই নড়ে যায়। মনে হয় যেন জেন হঠাৎ করে বড়সড় কোনো ইলেকট্রিক শক খেয়েছে, কিন্তু জেন একদমই ঘাবড়ে না গিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আর খুব ঠান্ডা মাথায় তার অপোনেন্টের মারামারির স্টাইলটা বোঝার চেষ্টা করে। শুরুতে জেন কিছুটা নার্ভাস থাকলেও কিছুক্ষণের মধ্যে সে পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় আর এমন একটা জোরদার লাথি মারে যে তার অপোনেন্ট একেবারে ছিটকে রিংয়ের বাইরে গিয়ে পড়ে। আর এইভাবেই জেন খুব সহজেই তার প্রথম ফাইটটা জিতে নেয়। এর পরের ম্যাচে একটা মেয়ে স্টেজে নামতেই দর্শকরা তো পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়েটার শরীর এতটাই বিশাল যে দেখে মনে হয় যেন কোনো শক্তিশালী পুরুষ স্টেজে নেমেছে। কিন্তু তার প্রতিপক্ষ হিসেবে আসে খুব শান্তশিষ্ট আর সাধারণ চেহারার একটা মেয়ে, যাকে দেখে সবাই ভাবে যে সে খুব সহজে হেরে যাবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো ওই সাধারণ মেয়েটা মাত্র এক পাঞ্চেই ওই বিশাল ফাইটারটাকে মাটিতে ফেলে দিয়ে সবাইকে চমকে দেয়। এভাবে এখানকার এক একটা ফাইট যেন এক এক রকম রূপ নিতে থাকে, আর সবাই নিজেদের স্পেশাল ফাইটিং স্কিল দিয়ে লড়াই করে। আর ঠিক এই সময় জেন আসলে বুঝতে পারে যে এখানকার লড়াইগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে জেন সবচেয়ে বেশি ভয় পায় তখন যখন সভেতা নামের এক মারাত্মক ফাইটার রিংয়ে নামে। এই সভেতা এতটাই নিষ্ঠুর যে তার প্রতিপক্ষ মাটিতে পড়ে যাওয়ার পরেও সে তাকে মারা বন্ধ করে না, বরং সে প্রতিপক্ষের মাথা চেপে ধরে এমন ভয়ঙ্করভাবে পাঞ্চ করতে থাকে যে মেয়েটা ওখানে শেষ হয়ে যায়। তো ওই দিনের সবচেয়ে শেষ ম্যাচটা হলো লিংয়ের, যে কিনা শাওলিন স্কুলের হয়ে লড়ছে, আর তার প্রতিপক্ষ হিসেবে আসে একজন ইসরায়েলি ফাইটার। লিংয়ে বা রিংয়ের ভেতরে তার আসল ফাইটিং স্কিল দেখায়, আর মুহূর্তের মধ্যে ওই ইসরায়েলি মেয়েটাকে একেবারে এরিনার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে খুব সহজেই নিজের প্রথম রাউন্ড জিতে নেয়। এদিকে প্রথম রাউন্ড শেষ হওয়ার পর উইনারদেরকে কিছুটা রেস্ট দেওয়া হয়, কিন্তু জেন রেস্ট নেওয়ার বদলে অন্য একটা কাজে বেরিয়ে পড়ে। হংকংয়ে আসার পর যে লোকগুলো তার ব্যাগ ছিনতাই করেছিল, জেন প্রথমে ওদেরকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর নিজের নতুন শেখা মার্শাল আর্টস স্কিল কাজে লাগিয়ে সে ওই গ্যাংয়ের সবাইকে আচ্ছা মতো পিটিয়ে নিজের বাবার ছবিটা ঠিকই ফেরত নিয়ে আসে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয় ঠিক এখানেই। জেনের এই মারামারি পুরো ঘটনাটা মাস্টার শু দূর থেকে দেখে ফেলে। জেন তার শেখানো পবিত্র মার্শাল আর্ট স্কিল এইভাবে কিছু রাস্তার ফালতু গুন্ডাদের ওপর নষ্ট করেছে, এটা দেখে মাস্টার শু ভীষণ রেগে যায়, আর রাগের মাথায় সে জেনকে তার মন্দির থেকে সাথে সাথে বের করে দেয়। অর্থাৎ জেন এখন থেকে আর তার শিষ্য বা স্টুডেন্ট নেই। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে জেন পুরো কনফিউজড হয়ে যায় আর মন খারাপ করে শুধু তার বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ছবির পেছনে তার একটা বিজনেস কার্ডের ওপর চোখ পড়ে, যেটা এরিনার এক ইভেন্ট অর্গানাইজার তাকে দিয়েছিল। তাই জেন ডিসাইড করে যে সে ওই লোকটার কাছে গিয়ে তার বাবার ব্যাপারে খোঁজ নেবে। এরপর সোজা ওই লোকটার হোটেলে গিয়ে জেন তার বাবার ছবিটা বের করে দেখায়। ওই লোকটার নাম হলো স্যাং। স্যাং ছবিটা দেখা মাত্রই জেনের বাবাকে চিনে ফেলে। সে জেনকে জানায় যে আজ থেকে 10 বছর আগে জেনের বাবাও ঠিক এই আন্ডারগ্রাউন্ড কম্পিটিশনগুলোতে অংশ নিত, কিন্তু হঠাৎ করে ফাইনাল ম্যাচের ঠিক আগে সে গায়েব হয়ে যায়। আর আজ পর্যন্ত কেউ জানে না যে আসলে তার সাথে কি হয়েছিল বা কেন সে গায়েব হয়ে গিয়েছিল। তো এটা শোনার পর জেন তার কাছে আরও ডিটেলস জানতে চায়, কিন্তু তখন শ্যাং হঠাৎ করে একদম চুপচাপ হয়ে যায়। তো এর পরের দিন শুরু হয় টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ড বা দ্বিতীয় ধাপ। আর এই রাউন্ডের সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা হলো এখানে ফাইটাররা একে অপরকে মারার জন্য সরাসরি কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে। তো ঘন্টা বাজার সাথে সাথে প্রথম ম্যাচ শুরু হয়ে যায়। সাদা কাপড় পরা একজন ফাইটার হাতে একটা বর্শা নিয়ে রিংয়ে নামে এবং শুরুতে সে ফাইটটা পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়, কারণ তার প্রতিপক্ষের হাতে থাকা নানচাকু দিয়ে শুধুমাত্র কাছাকাছি থেকে অ্যাটাক করা যায়। তো সুযোগ বুঝে ওই সাদা কাপড় পরা মেয়েটা তার বর্শা ঘুরিয়ে সজোরে প্রতিপক্ষের কাঁধের ভেতরে একদম ঢুকিয়ে দেয়। কিন্তু হুট করে প্রতিপক্ষ মেয়েটা নিজের এই দুর্বলতাকেই দারুণ একটা সুযোগে পরিণত করে ফেলে।
কাঁধে বর্ষা গাধা অবস্থাতে সে উল্টো এমন একটা মারাত্মক লাথি মারে যে ওই সাদা কাপড় পরা ফাইটারটা একেবারে ছিটকে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। তো এর পরে আসে জেনের পালা। জেনের প্রতিপক্ষ এবার রিংয়ে ঢোকে বিশাল সাইজের একটা তরোয়াল নিয়ে, তাই জেনও নিজের জন্য ঠিক একই রকম একটা তরোয়াল বেছে নেয়। এরপর ঘন্টা বাজতেই দুজনের সরাসরি একে অপরের দিকে ছুটে যায়, কিন্তু প্রতিপক্ষ মেয়েটা জেনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়। ফাইট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জেন লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ে, কিন্তু জেন কিন্তু একটুও দমে যায় না, বরং সে খুব চালাকির সাথে প্রতিপক্ষের ওই দ্রুত অ্যাটাকগুলোকেই নিজের ফায়দায় কাজে লাগায়। সে খুব ঠান্ডা মাথায় শুধু একটা সুযোগের অপেক্ষা করতে থাকে, আর সুযোগ পাওয়া মাত্রই তরোয়ার দিয়ে প্রতিপক্ষের পিঠে সজোর একটা আঘাত করে বসে। এরপর জেন সাথে সাথে নিজের পরের মুভটা কাজে লাগায় আর প্রতিপক্ষকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসে, মানে জেন তাকে পাল্টা অ্যাটাক করা আর কোনো সুযোগ দেয় না। কিন্তু ঠিক তখনই প্রতিপক্ষ মেয়েটা জেনের হাতের তরোয়ারটা ভেঙে 2 টুকরো করে ফেলে, আর তরোয়ার ভেঙে যাওয়ায় জেন এক মুহূর্তের জন্য একটু কনফিউজড হয়ে যায় যে এখন সে খালি হাতে কি করবে। আর এই সুযোগটা কাজে লাগিয়েই মেয়েটা জেনের পেটে সজোরে মারাত্মক একটা লাথি মারে। লাথি খেয়ে জেন মাটিতে পড়ে যায়, আর ঠিক তখনই প্রতিপক্ষ মেয়েটা তাকে একেবারে শেষ আঘাতটা করতে আসে। কিন্তু জেন তখন আর বিন্দুমাত্র দেরি না করে মাটিতে পড়ে থাকা তার ওই ভাঙা তরোয়ারের বাটটা তুলে নেয় আর সোজা মেয়েটার মাথা লক্ষ্য করে প্রচণ্ড জোরে ছুঁড়ে মারে। আর এই আঘাতে মেয়েটার সাথে সাথে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে জেন খুব অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আর এই ডেডলি ম্যাচটাও জিতে নেয়। তো এরপর শুরু হয় টুর্নামেন্টের 3য় রাউন্ড, আর এই রাউন্ডে সেই ভয়ঙ্কর নিষ্ঠুর ফাইটার সভেতার মুখোমুখি হয় জেনের বন্ধু ক্যাসিডি। আসলে ক্যাসিডি মেয়েটার সাথে জেনের কয়েকদিন আগে বন্ধুত্ব হয়েছে। তো সভেতা স্টেজে ঢোকার সাথে সাথে খুব অহংকার দেখিয়ে নিজের তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার হাবভাব দেখে মনে হয় যেন মারামারি করার জন্য এই তলোয়ারের তার কোনো দরকারই নেই। আর ফাইট শুরু হতেই সে তার মারাত্মক পাওয়ার দেখায়। সভেতার মাত্র একটা পাঞ্চে বেচারা ক্যাসিডি একটা হাত পুরো অকেজো হয়ে যায়। এরপর সভেতা তাকে মাটিতে চেপে ধরে আর খুব নিষ্ঠুরভাবে একের পর এক পাঞ্চ করে থাকে। ক্যাসিডি তখন আর কোনো উপায় না দেখে হামাগুড়ি দিয়ে বাউন্ডারির বাইরে যাওয়ার চেষ্টা করে, যাতে সে অন্তত স্যারেন্ডার করে নিজের প্রাণটা বাঁচাতে পারে। কিন্তু ওই ভয়ঙ্কর মেয়েটা তাকে সেই সুযোগও দেয় না। সবার চোখের সামনে সবেতা তার ওই তরোয়ালটা নিয়ে ক্যাসিডির গলাটা নির্মমভাবে কেটে ফেলে। জেনের একদম চোখের সামনেই সবকিছু ঘটে যায়। এই পুরো টুর্নামেন্টে ক্যাসিডি জেনের একমাত্র বন্ধু, যার সাথে সে এখানে মন খুলে কথা বলে। চোখের সামনে নিজের একমাত্র বন্ধুকে এভাবে নির্মমভাবে মরতে দেখে জেন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে সোজা লকার রুমে ছুটে যায় আর সেখানে একা একা অঝরে কাঁদতে থাকে। বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু জেনকে এতটাই বড় শক দেয় যে তার ভেতরের সমস্ত আত্মবিশ্বাস যেন একদম শেষ হয়ে যায়। আর এর চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পরের ম্যাচে জেনকে এই খুনি সভ্যতার সাথে লড়াই করতে হবে। জেন ভেতর থেকে প্রচণ্ড ভয় পায় ঠিকই, কিন্তু তারপরেও সে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এদিকে এরিনার বাইরে তখন লিং নিজের ম্যাচ লড়ছে, আর বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের পর লিংও সেমিফাইনাল জিতে নেয়। ঠিক তখনই জেন নিজের সমস্ত ইমোশন আর কষ্টকে একপাশে সরিয়ে রেখে আবারও স্টেজে ফিরে আসে। তবে এবার জেনের চোখে আর কোনো ভয় নেই, তার ভেতরে এখন জ্বলছে প্রতিশোধের আগুন। তো ফাইট শুরু হতেই সবেতার ভয়ঙ্কর সব অ্যাটাকের সামনেও জেন একদম শান্ত থাকে আর সুযোগ বুঝে যেন সবেতার ওপর একের পর এক টানা অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু সবেতাও কোনো সাধারণ ফাইটার নয়, সে একেবারে একটা খ্যাপাটি সিংহীর মতো জেনের উপর ঝাঁপিয়ে পড়ে আর জেনকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের উপরে বসে পাগলের মতো একের পর এক কিলঘুষি আর পাঞ্চ করতে থাকে। এতগুলো মারাত্মক আঘাত খাওয়ার পর জেন প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। রিংয়ের বাইরে বসে থাকা সবাই তখন একদম ধরে নেয় যে ক্যাসিডির মতো জেনও হয়তো এবার মারাই গেছে। কিন্তু সবাইকে পুরোপুরি অবাক করে দিয়ে জেন আবারও নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায়। আর জেনকে এইভাবে বেঁচে উঠতে দেখে সবেতা রাগে একেবারে পাগল হয়ে যায় আর আবারও জেনকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার জেন যেন পুরোপুরি বদলে যায়। সে সবেতার ওপর মারাত্মকভাবে পাল্টা আক্রমণ শুরু করে দেয়। তার মারা প্রত্যেকটা পাঞ্চ আর কিক একদম পারফেক্ট জায়গায় গিয়ে লাগে। আর এবার সে সবেতাকে ঘুরে দাঁড়ানো আর কোনো সুযোগই দেয় না। আর ঠিক এইভাবেই ভয়ঙ্কর সবেতা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায়। তবে এই ডেডলি ফাইটটা লড়তে গিয়ে জেনের পাঁজরের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। আর সেই ভাঙা হাড় নিয়ে জেন যখন ওয়েটিং রুমে ফিরে আসে, ঠিক তখনই স্যাং নামের সেই লোকটা সেখানে এসে হাজির হয়। স্যাং এসে জেনকে বলে যে তার বাবার রাস্তাটায় জেনের ফলো করা উচিত। আর এরপরে সে জেনের বাবার হারিয়ে যাওয়ার পেছনের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসে। স্যাং জানায় যে জেনের বাবাও একবার ঠিক এইভাবেই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু স্যাং নিজের লাভের জন্য তাকে খুন করে ফেলে। কারণ স্যাং আসলে জেনের বাবার প্রতিপক্ষের ওপর টাকা বাজি ধরেছিল, আর এখন স্যাং ঠিক একই জিনিস জেনের সাথেও রিপিট করতে চায়। কিন্তু স্যাং ভালো করে বুঝতে পারে যে জেন এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার পক্ষে আর কোনোভাবেই ফাইনাল জেতা সম্ভব নয়। আর এই কারণে স্যাং জেনকে না মেরে সেখান থেকে চলে যায়। এরপর মারাত্মকভাবে আহত জেন সোজা মাস্টার শুয়ের কাছে ছুটে যায়। সে তার গুরুর কাছে হাত জোড় করে মিনতি করে যাতে মাস্টার শু তাকে তার জাদুকরী শক্তি দিয়ে সারিয়ে তোলে, কারণ জেন যে কোনো মূল্যে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু মাস্টার শু শুরুতে জেনকে সারিয়ে তুলতে একদমই রাজি হয় না, কারণ সে চায় না জেন সারা জীবন এই প্রতিশোধের আগুনে পুড়তে থাকুক। তবে জেনের এই অবস্থা দেখে মাস্টার শুয়ের নিজের পুরনো একটা কষ্টের কথা মনে পড়ে যায়, কারণ এই স্যাংই একসময় মাস্টার শুয়ের ভালোবাসার মানুষটিকেও ঠিক একইভাবে খুন করেছিল।
মাস্টার শু এই সত্যিটা অনেক আগে থেকে জানতো, কিন্তু সে এতদিন ধরে এই কষ্টটা নিজের মনের এক কোণে লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই জেন তার বাবার ছবিটা বের করে। ছবিটার পেছনে একটা লাইন লেখা থাকে, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো ভালো মানুষদের অন্ধ করে রাখা। এই লাইনটা পড়ে মাস্টার শু বুঝতে পারে যে এবার কোনোভাবে শ্যাংকে জিততে দেওয়া যাবে না। তাই সে সিদ্ধান্ত নেয় এবং নিজের জাদুকরী শক্তি দিয়ে সারা রাত ধরে জেনের সমস্ত ক্ষত সারিয়ে তোলে। তো পরের দিন শ্যাং যখন আগেভাগে নিজের জেতার খুশিতে মেতে আছে, ঠিক তখনই মাস্টার শু তার শিষ্যের কোচ হয়ে ফাইনাল ম্যাচে জেনের সাথে স্টেজে এন্ট্রি নেয়। জেনকে এইভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসতে দেখে শ্যাংয়ের মুখের হাসি যেন একদম উড়ে যায়। এদিকে ফাইনালের জন্য লিংও আগে থেকে রিংয়ে অপেক্ষা করতে থাকে। রেফারির সিগন্যাল পাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। পুরো টুর্নামেন্টে লিংয়ের শরীরে কোনো আঘাত না লাগায় সে একদম ফুল কনফিডেন্ট থাকে। তাই ম্যাচ শুরু হতে সে জেনের ওপর ভয়ঙ্কর সব অ্যাটাক করা শুরু করে দেয়। অন্যদিকে জেনের অবস্থা এমনিতে আগে থেকে বেশ খারাপ, তাই সে কোনো মতে শুধু লিংয়ের অ্যাটাকগুলো আটকানোর চেষ্টা করে। পাল্টা অ্যাটাক করার মতো কোনো শক্তি যেন তার শরীরে আর অবশিষ্ট নেই। কিন্তু লিং জেনের ওপর বিন্দুমাত্র দয়া না দেখিয়ে আরও ভয়ঙ্করভাবে একের পর এক পাঞ্চ করতে থাকে। তো হঠাৎ লিংয়ের একটা মারাত্মক পাঞ্চ সোজা জেনের মাথায় গিয়ে লাগে, আর জেন টলতে টলতে প্রায় মাটিতে পড়ে যেতে থাকে। চারপাশের দর্শকদের মনে হয় যে ম্যাচ হয়তো এখানেই শেষ, জেন বোধহয় এবার হেরে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জেন ভিড়ের মাঝে তার বাবার একটা প্রতিচ্ছবি দেখতে পায়। জেন দেখে যে তার বাবা তার দিকে তাকিয়ে খুব শান্ত আর করুণার চোখে তাকিয়ে আছে। বাবারও একটা দৃষ্টি যেন জেনের ভেতর নতুন করে শক্তি এনে দেয়। এবার জেন নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে গিয়ে সোজা লিংয়ের ওপর কাউন্টার অ্যাটাক করতে শুরু করে দেয়। জেনের প্রথম মারাত্মক কিকটা সোজা গিয়ে লাগে লিংয়ের মুখে। এরপর জেন কোনো বিরতি ছাড়াই লিংয়ের ওপর একের পর এক পাঞ্চ আর কিক করতে থাকে, যেটা লিং কোনোভাবেই আর আটকাতে পারে না। আর সবশেষে জেনের দেওয়া একটা ভয়ঙ্কর কিক লিংকে স্টেজ থেকে ছিটকে সোজা এরিনার বাইরে পানিতে নিয়ে ফেলে। আর ঠিক এইভাবেই জেন এই ডেডলি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা নিজে নামে করে নেয়। অন্যদিকে নিজের সব বাজি পুরোপুরি হেরে যেতে দেখে স্যাং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় সে ধরা পড়ে যায়। জেন তার কাছে গিয়ে বলে যে নিজের সব অপরাধ সবার সামনে স্বীকার করার জন্য এটাই তার কাছে একদম শেষ সুযোগ। নিজের পরিণতির কথা ভেবে স্যাং তখন সবার সামনে তার সব অপরাধ স্বীকার করে নেয়। স্যাং জানায় যে সেই আসলে মাস্টার ওয়াই এর মানে শাওলিন গুরুর কাছের মানুষদের খুন করেছিল, অথচ মাস্টার ওয়াই আজ পর্যন্ত এটাই জানতো না যে তার ওই মানুষদেরকে মাস্টার শু খুন করেছে। আর ঠিক এই ভুল বোঝাবুঝির কারণে সে মাস্টার শুকে এতটা ঘৃণা করত। এই সত্যিটা সবার সামনে আসার পর জেন স্যাংকে আর নিজের হাতে মারে না, বরং তাকে আইনের হাতে তুলে দেয়, কারণ তাকে মেরে নিজের হাত নোংরা করে এখন আর কোনো লাভ নেই। আর এই একটা সত্যি সামনে আসায় মাস্টার শু আর মাস্টার ওয়াইয়ের মধ্যকার বহু বছরের পুরনো শত্রুতা একেবারে শেষ হয়ে যায়। এরপর উদাং আর শাওলিন স্কুল একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে যায়। এই দুই গুরু এখন একসাথে মিলে নতুন স্টুডেন্টদের বাছাই করে এবং তাদেরকে একসাথে ট্রেনিং দেওয়া শুরু করে। আর ঠিক এরকম একটা দারুণ হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই অ্যাকশনে ভরপুর এই মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। কেমন ছিল আজকের এই মুভিটা তা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আবারও ফিরবো ভিন্নধর্মী কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।